আজ আমরা ফরিদপুর জেলা নিয়ে কথা বলছি। একটা জেলা যা এর ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির জন্য পরিচিত। অনেকেই তো বলেন, মানে, বাঙালি রাজনীতির আঁতুড়ঘর। হ্যাঁ, এই কথাটা কিন্তু বেশ চালু। ফরিদপুর। তো আজকে আমরা আমাদের হাতে থাকা যে তথ্যগুলো আছে সেগুলো থেকে ফরিদপুরের মূল দিকগুলো, মানে ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, এইসব তুলে ধরার চেষ্টা করব। ঠিক। আর এই আতুরঘর বলার পেছনও তো কারণ আছে। এর নামকরণ ধরুন সুফি সাধক শাহ ফরিদ উদ্দিন মাসুদের নামে। হুম। আর জেলা হিসাবে এর শুরুটা কিন্তু বেশ আগের, ১৮১৫ সালে, যশোর থেকে আলাদা হয়ে। ও আচ্ছা। কিন্তু এর রাজনৈতিক যে গুরুত্ব, সেটা আসলে আরও আগে থেকেই তৈরি হচ্ছিল, বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। মানে নীল বিদ্রোহে এখানকার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বোঝা গেল। ভৌগোলিকভাবে দেখলে এটা তো ঢাকা বিভাগের মধ্যেই পড়ছে, তাই না? হ্যাঁ, ঢাকা বিভাগ। এর চারপাশে আছে রাজবাড়ী, মাগুরা, গোপালগঞ্জ, ওদিকে মাদারীপুর, ঢাকা, মানিকগঞ্জ জেলাগুলো। আর নদী, পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার, এই নদীগুলো তো এখানকার জীবনে বিশাল প্রভাব ফেলে মনে হয়। অবশ্যই, পদ্মা নদীকে তো ফরিদপুরের প্রাণী বলা চলে। এর পলি মাটিতেই এখানকার কৃষি এত সমৃদ্ধ। হুম। আবার দেখুন, এই নদীর সঙ্গেই জড়িয়ে আছে অনেক সাংস্কৃতিক ঐতিহ্য। যেমন ধরুন বর্ষাকালের ওই নৌকা বাইচ। হ্যাঁ, নৌকা বাইচের কথা খুব শোনা যায়। এটা শুধু একটা খেলা না, মানে এখানকার মানুষের জীবনের একটা অংশ হয়ে গেছে। আচ্ছা, জনসংখ্যার দিক থেকে কেমন? ২০২২ সালের হিসাবে তো প্রায় ২০ লক্ষ লোক বাস করেন এখানে। হ্যাঁ, প্রায় কাছাকাছি। ১৯ লাখের কিছু বেশি ছিল সম্ভবত। মূলত বাঙালি জনগোষ্ঠী। মুসলিমরাই সংখ্যাগনিষ্ঠ, তবে হিন্দু সম্প্রদায়ের মানুষও উল্লেখযোগ্য সংখ্যায় আছেন। আর এখানকার সাহিত্য বা রাজনৈতিক সংস্কৃতির কথা যদি বলি? সেটা বেশ গভীর। ফরিদপুরের লোক সংস্কৃতি খুবই সমৃদ্ধ। বাউল গান তো আছেই, তারপর যাত্রাপালা, বিভিন্ন সময় গ্রামীণ মেলা বসে। মেলাগুলো নিশ্চয়ই খুব জাঁকজমকপূর্ণ হয়। হ্যাঁ, বেশ প্রাণবন্ত হয়। আর খাবারের কথা বলছিলেন, ফরিদপুরের মিষ্টি দইয়ের কথা তো না বললেই না। ও হ্যাঁ, মিষ্টি দই, ওটা তো খুবই বিখ্যাত। ঠিক। এছাড়া কিছু স্থানীয় রান্না আছে, যেমন মোচা বা শুটকি ভুনা। আর শীতকালে পিঠা পুলি তো আছেই, সবখানে যেমন থাকে। অর্থনীতির কথায় আসি, মূলত তো কৃষি প্রধান, তাই না? ধান, পাট, আখ। একদম। পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল, সোনালি আঁশ। এখনও হয়, কিছু পাটকলও আছে। তাঁতশিল্পও বেশ গুরুত্বপূর্ণ। আর নকশি কাঁথা, ওটার কথা তো আলাদা করে বলতেই হয়। অবশ্যই, নকশি কাঁথা তো ফরিদপুরের এক দারুণ ঐতিহ্য। এটা শুধু কাঁথা না, মানে এর প্রতিটা ফোড়ে গল্প থাকে। গল্প থাকে? কি রকম? এই যে ধরুন, গ্রামের জীবন, লোককাহিনী, নানা রকম নকশা। নারীরা তাদের মনের কথা, চারপাশের ঘটনা ফুটিয়ে তোলেন সুই সুতোর মাধ্যমে। এটা একটা শৈল্পিক প্রকাশের পাশাপাশি এক ধরনের সাংস্কৃতিক দলিলও। আমরা শুরুতে যে বলছিলাম বাঙালি রাজনীতির আঁতুড়ঘর, নীল বিদ্রোহ ছাড়া আর কি কি কারণ থাকতে পারে এর পেছনে? দেখুন, ওই যে বললাম, নীল বিদ্রোহের সময় যে একটা প্রতিবাদী মনোভাব তৈরি হয়েছিল, সেটা কিন্তু পরেও দেখা গেছে। হুম। ভাষা আন্দোলন বলুন বা আমাদের মুক্তিযুদ্ধ, ফরিদপুরের মানুষের অবদান কিন্তু কম নয়। এখান থেকে অনেক বড় বড় রাজনৈতিক নেতা উঠে এসেছেন। যেমন? যেমন ধরুন অম্বিকাচরণ মজুমদার। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি হয়েছিলেন। এটা তো কম কথা নয়। সত্যি তো। তার মতো ব্যক্তিত্বের উত্থানই প্রমাণ করে এখানকার রাজনৈতিক পরিবেশটা কেমন উর্বর ছিল। এছাড়া শিক্ষা সংস্কারক খান বাহাদুর আহসানুল্লাহর নামও তো ফরিদপুরের সাথে যুক্ত। হ্যাঁ, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের শুরুর দিকের কিছু ঘটনার সাথেও ফরিদপুরের যোগসূত্র পাওয়া যায়। আচ্ছা, যোগাযোগের ব্যবস্থা এখন কেমন ওখানে? সড়ক, রেল, নৌপথ সবই তো আছে? হ্যাঁ, তিনটেই আছে, তবে ২০২২ সালে পদ্মা সেতু চালু হওয়ার পর তো একটা বিরাট পরিবর্তন এসছে। সেটা তো বটেই। ঢাকার সাথে যোগাযোগ নিশ্চয়ই অনেক সহজ হয়ে গেছে। অনেক সময় অনেক বেঁচে যায় এখন। এটা অর্থনীতি, সমাজ সবকিছুর উপরই প্রভাব ফেলছে। ঘোরার মতো জায়গা কি কি আছে? শাহ ফরিদুদ্দিনের মাজার তো একটা গুরুত্বপূর্ণ স্থান নিশ্চয়ই। হ্যাঁ, ওটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া পুরনো স্থাপত্য দেখতে চাইলে বোয়ালমারি জমিদার বাড়ি আছে। আর মধুখালী সুগার মিলটাও বেশ পুরনো একটা শিল্প প্রতিষ্ঠান। আর ঐতিহ্যবাহী আয়োজন, যেমন মেলা বা উৎসব? ওই যে বললাম, শাহ ফরিদের মাজারে বাৎসরিক ওষ বা মেলা হয়, পৌষ সংক্রান্তিতে মেলা বসে, আর নৌকা বাইচ তো আছেই। এই ঐতিহ্যগুলো এখনও টিকে আছে।
সব মিলিয়ে দেখলে ফরিদপুর আসলে একটা বহুমাত্রিক জায়গা। একদিকে এর ঐতিহাসিক গভীরতা, রাজনৈতিক ঐতিহ্য, অন্যদিকে বেশ জীবন্ত একটা লোকসংস্কৃতি, আবার কৃষিনির্ভর অর্থনীতি আর নদীর সৌন্দর্য। ঠিক বলেছেন। আর এই উপাদানগুলোর মধ্যে একটা যোগসূত্রও আছে। এখানকার মানুষের রাজনৈতিক সচেতনতা আর তাদের সাংস্কৃতিক যে প্রকাশ, এই দুটো যেন একসাথে চলে, একে অপরকে প্রভাবিত করে। একদম। ঐতিহ্য আর আধুনিকতা দুটোই যেন পাশাপাশি চলছে। একদিকে নকশিকাঁথার ফোড়ে গল্প বোনা হচ্ছে, বাউল গান শোনা যাচ্ছে, মেলা বসছে, আবার অন্যদিকে পদ্মা সেতুর মতো বিশাল আধুনিক কাঠামো দিয়ে নতুন দিনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মেলবন্ধনটাই ফরিদপুরকে একটা বিশেষত্ব দিয়েছে। আলোচনা প্রায় শেষের দিকে। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি হল, এটা সামনের দিনগুলোতে ফরিদপুরের যে নিজস্ব সাংস্কৃতিক পরিচয় আর অর্থনৈতিক সম্ভাবনা, তাকে কিভাবে আরও প্রভাবিত করতে পারে বা নতুন কোনো দিকে নিয়ে যেতে পারে, এটা কিন্তু ভাবনার বিষয়।